এই মেয়েটি ভুলবশত একটি অজ্ঞাত দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে চারিদিকে শুধু বালি আর বালি। মেয়েটি শুধুমাত্র এই পাহাড়ের উপরেই সুরক্ষিত ছিল, কারণ সেই বালির নিচে একটি দানব লুকিয়ে আছে। গল্পটি শুরু হয় এমন একটি দুনিয়া থেকে, যেটা কিনা আমাদের জগৎ থেকে পুরোপুরি আলাদা ছিল। এখানে জাহাজ জলে নয়, বরং বালির ওপর দিয়ে চলে। মরুভূমির মাঝে এমন একটা রহস্যজনক সৌধ বা মিনার ছিল, যেটা কিনা সবসময় কালো মেঘ আর বিদ্যুৎ দিয়ে ঘেরা থাকে। সেখানেই আমরা কিছু লোকেদের সঙ্গে একটা জাহাজকে দেখতে পাই, যাদের নেতৃত্ব করছিল অ্যাডমিরাল। তখনই সেখানে ডিয়াবলোস নামের একটি রাক্ষস তাদের ওপর হামলা করে, যে কিনা বালির টিলাতে থাকত। সে তার বিশাল শরীর দিয়ে জাহাজটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। এই কারণে অ্যাডমিরাল জাহাজের স্টিয়ারিংয়ের কাছে পৌঁছায় এবং সে জাহাজটাকে রাক্ষসের থেকে দূরে নিয়ে চলে যায়। কিন্তু এসবের মাঝে তাদের মধ্যে হান্টার নামের একজন যোদ্ধা জাহাজ থেকে নিচে পড়ে যায়। অ্যাডমিরালের মনে হয় যে সে হয়তো মারা গেছে, এই কারণে অ্যাডমিরাল তাকে ছেড়ে চলে যায়। কিন্তু হান্টার আসলে জীবিত ছিল। এদিকে আমাদের জগতে আমেরিকান সৈন্যের রেঞ্জার ক্যাপ্টেন নেকলি আর্টেমিস আর তার সঙ্গীরা মরুভূমিতে একদল নিখোঁজ সৈনিকদের খোঁজ করতে থাকে। তাদের কাছে কেবলমাত্র ওই নিখোঁজ সৈনিক দলের SOS মেসেজের রেকর্ডিং আছে। সেটা শোনার পর এটা জানা যায় যে তারা একটা ঝড়ের সম্মুখীন হয়েছিল। তখনই একজন সৈনিক নেটলিকে বলে, এখান থেকে 1 কিলোমিটার দূরে তারা কিছু একটা খুঁজে পেয়েছে। এটা শোনার পর নেটলি তাড়াতাড়ি করে সেই দিকে রওনা দেয়। মাঝপথে তারা কিছু রহস্যময় পাথর দেখতে পায়, যে পাথরগুলির গায়ে অজানা ভাষায় কিছু শব্দ লেখা ছিল, কিন্তু তারা সেগুলো পড়তে পারছিল না। নির্দিষ্ট জায়গায় পৌঁছে তারা দেখে যে তাদের নিখোঁজ দলটির গাড়ির চাকার চিহ্ন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। এমনটা মনে হচ্ছিল যেন তাদের গাড়ি হাওয়াতে উড়ে গেছে। কিন্তু নেটলির কথা অনুযায়ী ওই গাড়িটি হাতিয়ারে ভর্তি ছিল। সেটা এমনভাবে অদৃশ্য হতে পারে না। তখনই হঠাৎ করে তারা মরুভূমিতে একটা ঝড় দেখতে পায়, যেটা দ্রুত গতিতে তাদের দিকেই এগোচ্ছিল। এটা দেখে তারা দ্রুত সেখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর গাড়িতে বসে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু ঝড়টার গতি এতটাই দ্রুত ছিল যে তারা সেই ঝড় থেকে কোনোভাবেই বাঁচতে পারত না। সেই ঝড়ে ছিল প্রচণ্ড ঝোড়ো হাওয়া আর বজ্রসহ বিদ্যুৎ, যেটা তাদেরকে ঝলসে দিতে পারত। তখন তারা দেখে যে বিদ্যুৎ সেই পাথরগুলোর সঙ্গে ধাক্কা খাচ্ছে, যার ফলে ওই পাথরগুলোর গায়ে লেখা শব্দগুলো জ্বলজ্বল করছে। তারা যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়েই গাড়িটাকে তারা নিয়ে দ্রুত গতিতে পালাচ্ছিল। তখনই হঠাৎ করে একটা পোর্টাল খোলে আর তারা একটা গভীর খাদে গিয়ে পড়ে যায়। গাড়িটা কয়েকবার হাওয়াতে পাক খায় আর শেষ পর্যন্ত নিচে পড়ে যায়। যখন তারা গাড়ি থেকে বাইরে বেরোয়, তখন তারা দেখে যে সেই ঝড়টা তাদের থেকে অনেক দূরে চলে গেছে। ঝড়টা তখন একটা পাহাড়ের উপরে অবস্থিত মিনারের উপরে ঘোরাঘুরি করছে। তারা এবার নিজেদেরকে একটা বালির টিলার মাঝে দেখতে পায়, যেটা কিনা একদমই অসম্ভব ছিল, কারণ ম্যাপের হিসাব মতো তাদের সব থেকে কাছের বালির টিলা তাদের থেকে 20 কিলোমিটার দূরে ছিল। তাদের সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হয়ে গিয়েছিল, এমনকি তাদের কম্পাসও ঠিকঠাকভাবে কাজ করছিল না। নেটলি তার পুরো দলকে বলে যে তারা সূর্যের সাহায্যে সামনে এগোবে আর বেস ক্যাম্পে ফিরে যাওয়ার চেষ্টা করবে। এবার তারা যখন একটা টিলার ওপরে পৌঁছায়, তখন তারা সেখানে তাদের নিখোঁজ দলের পুড়ে যাওয়া গাড়িটাকে দেখতে পায়। আর সেখানে তারা তাদের পাশে সেই নিখোঁজ দলের মৃতদেহগুলোও দেখতে পায়, যেগুলো কিনা খুব বীভৎসভাবে পুড়ে গিয়েছিল। দলের লোকেরা মনে করে যে ওই নিখোঁজ দলের ওপর হয়তো ফ্লেম থ্রোয়ার দিয়ে আক্রমণ করা হয়েছিল, কিন্তু নেটলি এই কথাটা প্রত্যাখ্যান করে, কারণ ফ্লেম থ্রোয়ারে মানুষেরা এমন বীভৎসভাবে পুড়বে না। গাড়ির পাশে তারা কাচের টুকরো পড়ে থাকতে দেখতে পায়, যেটা কিনা এই ব্যাপারটার দিকে ইঙ্গিত করে যে হামলা করার জিনিসটা এতটাই গরম ছিল যে সেটা বালিকেও গলিয়ে দিয়েছিল।
আর আশেপাশে গুলির খোলও পড়েছিল। এর অর্থ হলো যে সৈনিকেরা কোনো জিনিস থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করেছিল। তবে সেটা যাই হোক না কেন, সেটা বালিতে তার কোনো চিহ্ন ছেড়ে যায়নি। নেটলির দল চিন্তিত হয়ে গাড়িতে ফিরে আসে আর সেই জায়গাটা ছেড়ে চলে যায়। সেখানেই আমরা হান্টারকে দেখতে পাই, যে কিনা দূর থেকে তাদেরকে দেখছিল। হান্টার ছিল সেই যোদ্ধা যে কিনা জাহাজ থেকে নিচে পড়ে গিয়েছিল। সামনে তারা আরো ভয় ধরিয়ে দেওয়ার মতো জিনিস দেখতে পায়, একটা সুবিশাল পশুর কঙ্কাল, যেটা কিনা একটা ডাইনোসরের থেকেও বড় ছিল। তাদের সেখানে দাঁড়িয়ে পড়ার সুযোগ নিয়ে হান্টার তাদের ওপর একটা তীর চালায়, কিন্তু তীরে শুধুমাত্র রঙের গুঁড়ো ছিল। এমনটা মনে হচ্ছিল হান্টার যেন তাদেরকে একটা সতর্কতামূলক সংকেত দিয়ে কোনো জিনিস সম্পর্কে সচেতন করাতে চাইছিল। তখন ডায়াবলোস বালির নিচ থেকে বাইরে বেরোয় আর নেটলির টিম তখন গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তারা ডায়াবলোসের ওপর গুলি বৃষ্টি করতে থাকে, কিন্তু সে সব কিছুর জন্য অভেদ্য হিসেবে প্রমাণিত হয়। নেটলির দল তার থেকে দূরে যাওয়ার জন্য গাড়ি চালায়, কিন্তু ওই গাড়িতে সে ধাক্কা মেরে উল্টে দেয়, যার ফলে অ্যাক্সের মৃত্যু হয়। দলের বাকি সদস্যরা জিপে বসে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই রাক্ষসটি ওই জিপটাকেও উল্টে দেয় আর স্টিলারের শরীরে নিজের দাঁত ঢুকিয়ে দেয়। মৃত্যুর ঠিক আগে স্টিলার ওই দানবের গায়ে কিছু হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। যদিও এরই মাঝে দলের লোকেরা বড় বড় পাথরের মাঝখানে লুকাবার সময় পেয়ে যায়। হান্টার ওই রাক্ষসের দৃষ্টি আকর্ষণের জন্য ডায়াবলোসের ওপর ধুয়োর তীর মারে, আর এরই মাঝে টিম একটা গুহাতে প্রবেশ করে। যে গুহার প্রবেশ পথ ছিল অত্যন্ত সংকীর্ণ, যে কারণে ওই দানবটি তাদের পিছু করতে পারে না। এই কারণে দানবটি তখনকার মতো তাদেরকে ছেড়ে দেয় আর চলে যায়। ড্যাশ তাদের এই পরিস্থিতির কারণে ঘাবড়ে যায়, কিন্তু একজন সৈনিক আর ক্যাপ্টেন হিসেবে নেটলি তাদেরকে আদেশ দেয় যে তাদের ডায়াবলোসের মোকাবিলা করতেই হবে। তখনই একটা প্রকাণ্ড মাকড়সা নেটলিকে তার পাগুলো দিয়ে ধরে ফেলে আর তাকে কামড়ে দেয়, যার ফলে নেটলি অজ্ঞান হয়ে যায়। মার্শাল আর লিঙ্কন নেটলিকে সিপিআর দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ড্যাশ তখন তাদেরকে সামনে এগোনোর জন্য বলে, কারণ সেই জায়গাটা ছিল হাজার হাজার সংখ্যক প্রকাণ্ড বড় মাকড়সার ঘর। তাদের মনে হয় যে নেটলি হয়তো মারা গেছে, এই জন্য তারা নেটলিকে ছেড়ে চলে যায়। তাদের দল মাকড়সাদের সঙ্গে লড়তে লড়তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু মাকড়সাগুলির ওপর গুলির কোনো বিশেষ প্রভাব পড়ছিল না। অন্যদিকে হান্টার তাদেরকে বাঁচানোর জন্য একটা উঁচু পাথরের ওপর থেকে বিস্ফোরক তীর ছুড়ছিল, কিন্তু তাকেও পালাতে হয়। এবার যখন নেটলির জ্ঞান ফেরে, তখন সে নিজেকে মাকড়সার বাসায় একটা গুটির মধ্যে দেখতে পায়, যেটা কিনা সৌভাগ্যবশত এতটাই পাতলা ছিল যে নেটলি সেটা তার নিজের হাতে টেনে ছিঁড়তে পারে। বাইরে বেরিয়ে সে দেখে সেখানে সে মানুষের হাড়ের স্তূপের মধ্যে ঘেরা। সেই বাসায় সে ড্যাজ আর মার্শালের মৃতদেহ দেখতে পায়। বাইরে এসে হঠাৎ করেই সে লিঙ্কনকে দেখতে পায়, যে কিনা মাকড়সার বিষের কারণে নিজের চেতনার মধ্যে ছিল না আর বুকে যন্ত্রণায় ছটফট করছিল। এবার যখন লিঙ্কন তার শরীরে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে, তখন সে তার শার্ট ছিঁড়ে ফেলে আর দেখে যে তার কাটা জায়গার ওপর মাকড়সারা তাদের ডিম পেড়েছে। ঠিক তখনই একটা মাকড়সা লিঙ্কনকে ধরে নেয় আর তাকে নিয়ে চলে যায়। এই সুযোগে সদ্ব্যবহার করে নেটলি অক্সিজেন ক্যানের সঙ্গে ফ্লেয়ার মিশিয়ে আগুন জ্বালায়, যার ফলে পুরো বাসাটা আগুনে পুড়ে যায়। আর তখন সে বাইরে বেরিয়ে আসে। যদিও মাকড়সাগুলো তখনও তার কাছেই ছিল, কিন্তু তারা সূর্যের আলোতে বাইরে বেরোতে পারত না। নেটলি এবার ওই পাহাড়ের ওপর ওঠে, যাতে করে সে ওই জায়গাটাকে ভালো করে বুঝতে পারে, কিন্তু নেটলি তার চারপাশে শুধুমাত্র মরুভূমি আর সেই ঝড় ছাড়া কিছুই দেখতে পায় না, যেটা কিনা তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। সেই ঝড়টাই তার বাড়ি ফেরার চাবিকাঠি হতে পারে, কিন্তু সে ওই ঝড়টা পর্যন্ত যেতে পারবে না, কারণ বালিতে
এখনও সেই রাক্ষসটা লুকিয়ে আছে, যে কিনা নামমাত্র কম্পনও বুঝতে পেরে যায় আর বাইরে বেরিয়ে আসে। নেটলি ওই পাথুরে জায়গায় তার নিজের অনুসন্ধান চালিয়ে যায়। এদিকে হান্টার দূর থেকে নেটলিকে অনুসরণ করতে থাকে। নেটলি এবার একটা জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায় আর সে জল পাওয়ার আশায় জাহাজের কাছে যায়, কিন্তু সেখানে কেবলমাত্র বালি ছিল। কিন্তু যখন নেটলি জাহাজের ধ্বংসাবশেষের ভেতরে প্রবেশ করে তখন সে হান্টারের সম্মুখীন হয় আর তারা দুজন লড়াই করতে শুরু করে। তারা দুজন ছিল অবিশ্বাসযোগ্যভাবে কুশল ও দক্ষ সৈনিক, যারা কিনা একে অপরকে জবরদস্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল। কিন্তু শেষমেশ হান্টার নেটলিকে কাবু করে দেয় আর তার হাত বেঁধে গুহার ভেতরে নিয়ে যায়। খুব তাড়াতাড়ি রাত নেমে আসার সময় হয়ে যায় আর ওই মাকড়সাগুলো বাইরে বেরিয়ে আসছিল। পরের দিন সকালে হান্টার রাক্ষসদের পরীক্ষা করার জন্য বাইরে যায়, আর যখন সে ফিরে আসে তখন দেখে যে নেটলি পালিয়ে গেছে। ঠিক তখনই নেটলি তার ওপর আক্রমণ করে আর তাকে বেঁধে ফেলে। যখন নেটলি তাকে রাগানোর জন্য আর জ্বালানোর জন্য তার বেদিকে নষ্ট করে দেয়, তখন হান্টার রেগে গিয়ে তার ওপর হামলা করে দেয় আর দুজন আবারও লড়তে থাকে। তারা গড়াতে গড়াতে গুহা থেকে বাইরে এসে পড়ে আর হান্টার একটা গর্তের ভেতর পড়ে যায়, যেটা কিনা সেই মাকড়সাদের বাসা ছিল। কিন্তু নেটলি তাকে সঠিক সময় ধরে নেয় আর তাকে বাইরে টেনে বার করে। এমন অবস্থায় তারা একে অপরের সঙ্গে লড়ার বদলে তারা একসঙ্গে হয়ে শত্রুর মোকাবিলা করার সিদ্ধান্ত নেয়। যদিও তারা একে অপরের ভাষা বুঝতে পারছিল না, কিন্তু তারা ইশারার সাহায্যে কথা বোঝাচ্ছিল। তারা দুজনে ওই ঝড়ের মধ্যে পুনরায় যেতে চাইছিল, কিন্তু তাদের রাস্তায় ডায়াবলোস ছিল। নেটলি ভাবে যে তাকে তাদের সৈন্য তাঁবুতে পুনরায় ফিরে যেতে হবে আর তাদের হাতিয়ারগুলোকে পুনরায় নিয়ে আসতে হবে। কিন্তু হান্টার তার সঙ্গে সহমত হয় না, কারণ ওই দানবের বিরুদ্ধে বন্দুক কোনো কাজে দেবে না। এর বদলে হান্টার তাকে মাকড়সার বাসার প্রবেশপথের দিকে নিয়ে যায়। যদি তারা একটা মাকড়সাকে মারতে পারে তাহলে সেই মাকড়সার বিষ ডায়াবলোসকে হারানোর জন্য ব্যবহার করতে পারবে তারা। নেটলি তার সঙ্গে একমত হয় আর সে টোপ হিসেবে নিজে ওই মাকড়সার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। এবার যেই না সূর্য ডুবে যায় তখন তারা একটা মাকড়সাকে দেখতে পায় আর নেটলি সেই দিকেই দৌড়াতে থাকে যেখানে তারা একটা জাল পেতেছিল। মাকড়সাটি একটি দড়িতে পা রাখে আর তার মধ্যে আটকে পড়ে। তখনই হান্টার তার বিশাল বড় তলোয়ার নিয়ে ওই মাকড়সার ওপর লাফিয়ে পড়ে আর তার মাথা দুটুকরো করে দেয়। হান্টার তার সুরটাকেও কেটে দেয়, যেটাকে তারা আবার গুহাতে নিয়ে আসে। পরের দিন তারা তাদের প্ল্যান বানাতে থাকে। হান্টার একটা তীরের গায়ে মাকড়সার সুরটাকে চারিদিকে করে পেঁচায় আর সে জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে একটা জাল তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী গুলতির সাহায্যে একটা ক্যানকে বালিতে সে ফেলে, যার ফলে ডায়াবলোস তাদের থেকে দূরে সুরক্ষিত জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে। তখন নেটলি আর হান্টার সৈন্যদের ক্যাম্পের দিকে দৌড়াতে শুরু করে আর ডায়াবলোস তাদের পিছু করতে থাকে। কিন্তু রাক্ষসটা যখন বালির মধ্যে লুকিয়ে পড়ে তখন তারা থামতে বাধ্য হয়। হান্টার লোভে পড়ে একটা কাজ করবার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নেটলি তার হাতিয়ারগুলোকে পুনরায় প্রাপ্ত করার জন্য যায়। ঠিক তখনই ডায়াবলোস বাইরে বেরিয়ে আসে আর হান্টার সময় নষ্ট না করে ওই বিষাক্ত তীর দিয়ে ডায়াবলোসের চোখের মধ্যে ছুঁড়ে মারে। যদিও প্রথম দিকে তার কিছুই হয় না আর সে হান্টারের পিছু করতে থাকে, কিন্তু নেটলি গাড়ির মেশিন গানের সাহায্যে তার মনোযোগ সরিয়ে দেয়। এরই মাঝে হান্টার ওই দানবের মাথার ওপর লাফিয়ে পড়ে আর তার মাথার মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয়। যদিও তলোয়ারটি তার মাথার বেশি গভীরে পৌঁছাতে পারেনি। ডায়াবলোস তার মাথা ঝাঁকিয়ে হান্টারকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই নেটলি একটা হুকের সাহায্য নিয়ে ডায়াবলোসের মাথার ওপর উঠে যায় আর ওই তলোয়ারটাকে ধাক্কা দিয়ে তার মাথার ভেতরে ঢুকিয়ে দেয়, যার ফলে শেষ পর্যন্ত ওই দানবটি মারা যায়। দুজনে এবার দীর্ঘ যাত্রার পর একটা নদীর পাড়ে এসে পৌঁছায় আর সেখানে বিশ্রাম করার সিদ্ধান্ত নেয়। সেই জায়গাটা এপসেরোস নামের কচ্ছপের মতো দেখতে জীব দিয়ে ভর্তি ছিল। হান্টার এদেরকে নিরামিষাশী বলে
এই জন্য তাদের থেকে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। প্রায় মাঝরাতে তাদের চোখ খুলে যায়, কারণ জঙ্গলে আগুন লেগেছিল আর তারা জঙ্গলে ড্রাগনের মতো একটি রাক্ষসকে দেখতে পায়। হান্টার বলে যে এটা হলো র্যাথলোস। নিজের মুখের থেকে এরা আগুন বের করতে পারে। জঙ্গলে আগুন লাগার কারণে এপসেরোসরা এবার পালাতে শুরু করে, যার ফলে তাদের দুজনের প্রাণী সংশয়ে পড়ে, কারণ এপসেরোসরা তাদেরকে পাড়িয়ে চলে যেতে পারে। তখনই হঠাৎ করে তারা তাদের সামনে একরকমের আকৃতি দেখতে পায়, যেটা আর কেউ না বরং সে ছিল অ্যাডমিরাল। সে এপসেরোসকে কাছাকাছি না আসতে দেওয়ার জন্য আগুনের ব্যবহার করে, আর তা তাদের প্রাণ বাঁচায়। যখন সব এপসেরোস চলে যায় তখন অ্যাডমিরাল নেটলিকে খাঁচার ভেতর বন্দি করে দেয়, কিন্তু পরে সে ক্ষমা চায় আর বলে যে তোমাদের জগৎ থেকে আমাদের বিপদ আছে, এই জন্য আমরা তোমাকে বিপদের মতো মনে করছি। আমাদের জগতে আসা তুমি প্রথম মানুষ নও, বরং এর আগেও এখানে অনেক লোক এসেছে, এই কারণে তাদের ভাষা আমরা জানি। আর সে বলে যে এই সব কিছুর জন্য সেই স্কাই টাওয়ারই দায়ী, যেটা কিনা ঝড় দিয়ে ঘেরা পাহাড়ের চূড়ায় অবস্থিত। ওটা ছিল একটা প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ, যারা কিনা খুবই উন্নত আর ভয়ঙ্কর ছিল। ওই প্রাচীন লোকেরা দুটি জগতের মধ্যে যাত্রা করতে জানত, কিন্তু এখন তারা বিলুপ্ত হয়ে গেছে, কারণ তাদের টেকনিকের জন্যই তারা ডুবেছে। অ্যাডমিরালের সন্দেহ যে এই জগতের বা এই সভ্যতার বিলুপ্ত হওয়ার পেছনে পৃথিবীর লোকেরাই দায়ী হতে পারে। এই কারণের জন্য সে ওই মিনারের পরীক্ষা করতে চায়। সে বলে সেই সভ্যতা হিংস্র প্রাণীদের সাহায্যে তাদের নিজেদের প্রযুক্তিকে রক্ষা করত। তাদের মধ্যেই একজন হলো র্যাথলোস, যেটা কিনা এখনও সেই টাওয়ারের রক্ষা করছে। যদি নেটলি তাদেরকে হারানোতে অ্যাডমিরালকে সাহায্য করে, তাহলে তার বদলে অ্যাডমিরাল তাকে তার বাড়ি ফিরে যেতে সাহায্য করবে। নেটলি রাজি হয়ে যায়, আর সে একটা দীর্ঘ এবং কঠিন চড়াইয়ের পর মিনার অবধি পৌঁছায়। স্কাই টাওয়ারটি লাভার মধ্যে দাঁড়িয়ে আছে। অ্যাডমিরাল দাবি করে যে এই লাভাই এটাকে শক্তি দেয়, যার সাহায্যে সে এই ঝড়টাকে নিয়ন্ত্রিত করতে পারে আর নিজের জগতের জন্য একটা প্রবেশদ্বার বানাতে পারে, যেটা কিনা তখনও স্থির ছিল না। এবার যেই না তারা মিনারের দিকে কিছুটা এগোয়, তারা মাটিতে কাচের টুকরো দেখতে পায়। এর মানে ছিল র্যাথলোস তাদের আশেপাশেই আছে। দলটি ভাগ হয়ে যায় আর লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। র্যাথলোস মিনারে পৌঁছানোর আগেই দলের কয়েকজন সদস্যকে আগুনে পুড়িয়ে দেয়। টিমের অন্যান্য সদস্যরা তাদেরকে সাহায্য করবার চেষ্টা করে, কিন্তু র্যাথলোস তাদেরকে দূরে ঠেলে দেয়। র্যাথলোস এবার নেটলির পিছু করে, যার ফলে নেটলি পাথরের ওপর থেকে লাফ মারার জন্য বাধ্য হয়, কিন্তু সে নিচে পড়ার বদলে পোর্টালে গিয়ে পড়ে আর সে পৃথিবীতে পৌঁছে যায়, যেখানে সৈনিকের একটা রেস্কিউ টিম তার সাহায্য করার জন্য দৌড়ায়। এক সৈনিক তাকে বলে যে তারা কবে থেকে তার খোঁজ করছে। তারা নেটলিকে স্ট্রেচারে তুলে প্লেনের মধ্যে নিয়ে যায়, আর যেই না তারা উপরে ওড়ে, তখন তারা সেই ঝড়টাকে দেখতে পায়। আর র্যাথলোস এই জগতে উড়ন্ত অবস্থায় আসে। রাক্ষসটি প্লেনটাকে নষ্ট করে দেয় আর সেটাকে নিচে ফেলে দেয়। সৈনিকরা তার উপরে গুলি বর্ষণ করে, কিন্তু রাক্ষসটা কয়েক সেকেন্ডের মধ্যেই তাদেরকে পুড়িয়ে দেয়। নেটলি যে এই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরতে সফল হয়, সে প্লেন থেকে দুটো ফ্লেয়ার নিয়ে আসে আর সেটাকে র্যাথলোসের খোলা মুখে ছুঁড়ে মারে, যার ফলে র্যাথলোসের শরীরের মধ্যে আগুন লেগে যায়। কিন্তু সেটাও তার মৃত্যুর জন্য যথেষ্ট নয়। তখন হান্টার কিছু বিষাক্ত তীর তার উপরে ছোড়ে, যেটা ঠিক তার ঘায়ের মধ্য দিয়ে গিয়ে লাগে, যার কারণে র্যাথলোস মারা যায়। তখন সেখানে অ্যাডমিরাল আসে আর নেটলিকে বলে, আমি চাই না যে আমাদের জগতের রাক্ষস তোমাদের জগৎটাকে ধ্বংস করে দিই। তখন আরও একটা পোর্টাল খোলে আর গোরমাকালা নামের একটি প্রাণী পৃথিবীতে আসে। নেটলি বলে আমাদের স্কাই টাওয়ারটাকে বন্ধ করতে হবে। তারা তিনজন সেই মনস্টারের সঙ্গে লড়াই করতে আবার সেই অজ্ঞাত জগতে চলে যায়।